তো আজকে আমরা শিখবো হচ্ছে হ্যারি গননের উপপাদ্য অথবা হ্যারি গননস থিওরেম। থিওরেম মানে হচ্ছে উপপাদ্য। হ্যারি গনন হচ্ছে একজন গণিতবিদের নাম, ম্যাথমেটিশিয়ান। তো সে বলে গেছে যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টের সাপেক্ষে যদি অনেকগুলো কনকারেন্ট ফোর্সের মোমেন্ট আমরা নেই এবং সেই মোমেন্টগুলোকে যোগ করি, তাহলে ওই যোগফল ওই সবগুলো ফোর্সের রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান হবে। ধরেন যে সাপোজ এ বি সি ডি চারটা ফোর্স আছে এবং আমরা কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে আমরা এই চারটা ফোর্সের আমরা মোমেন্ট নিলাম এবং মোমেন্ট গুলোকে যোগ করলাম। যোগ করলে কি পাবো? একটা সংখ্যা পাবো, তাই না? একটা মোমেন্ট পাবো। হ্যারি গনন বলতেছে যে এই সংখ্যাটা হচ্ছে কার সমান হবে? ওই এ বি সি ডি চারটা ফোর্সের যে রেজাল্ট্যান্ট বা লব্ধি, ওই রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান হবে। রেজাল্ট্যান্ট মানে কি? একটা ফোর্স, তাহলে ওই রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান হবে এই যোগফল। বুঝতে পারছেন? The algebraic summation of the moments of any number of স্যার আবার concurrent একটু বলেন। বলতেছি the algebraic summation মানে হচ্ছে বীজগাণিতিক যোগফল। কিসের যোগফল? of the moments of any number of concurrent coplanar forces about any point. about মানে সাপেক্ষে, about any point মানে যে কোনো বিন্দুর সাপেক্ষে, in their plane মানে ওই ফোর্স গুলো যে সমতলে আছে তাদের সমতলের কোনো বিন্দুর সাপেক্ষে, is equal to the moment of their resultant about the same point. কার সমান? ইকুয়াল টু মানে সমান, কার সমান? তাদের রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান। রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান ওই একই বিন্দুর সাপেক্ষে। ঠিক আছে? আচ্ছা, আমরা সবাই একটু মিউট রাখি। এখানে বলা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অনেকগুলা মানে যে কোনো সংখ্যক, এনি নাম্বার মানে যে কোনো সংখ্যক কনকারেন্ট ফোর্সের মোমেন্টের যোগফল হবে তাদের রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান ওই একই বিন্দুর সাপেক্ষে। মানে সোজা কথা হচ্ছে অনেকগুলা ফোর্সের মোমেন্টকে যোগ করলে আমরা যা পাবো, আবার ওই অনেকগুলা ফোর্সের মোমেন্ট অনেকগুলা ফোর্সের রেজাল্ট্যান্টের মোমেন্টও আমরা তাই পাবো। এটাই হচ্ছে মূল কথা। আমি আশা করি এবার বুঝতে পারছেন। আচ্ছা, আমরা একটু এখানে আসি। দেখেন, the crank has acting on it a 200 pound and a 300 pound force as shown. এখানে একটা ক্র্যাঙ্ক আছে, হ্যাঁ? ক্র্যাঙ্ক মানে ধরেন যে সাপোজ যে যন্ত্রের মাধ্যমে আমরা হচ্ছে কোনো নাট বা কোনো বোল্টকে যখন ঘুরাই, বা আমরা যখন কোনো নাট বা কোনো বোল্টের প্যাচ আটকাই, যে যন্ত্রের সাহায্যে, সেটাই হচ্ছে কি? একটা ক্র্যাঙ্ক। ধরেন যে এই বিন্দুতে একটা নাট বা একটা বোল্ট আছে আর আমরা এই বিন্দুর সাপেক্ষে যে এই বিন্দুতে একটা যন্ত্র আমরা এখানে সেট করেছি এবং সেই যন্ত্রই হচ্ছে এইটা। তাহলে এই টোটালটা হচ্ছে ক্র্যাঙ্ক। তাহলে একটা ক্র্যাঙ্কের উপরে 200 পাউন্ড এবং 300 পাউন্ড দুইটা ফোর্স আছে। তাহলে হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ দিস ফোর্সেস? এই ফোর্সগুলোর মোমেন্ট কত? একদম সহজ করছেন। আমরা ট্রাক যখন অ্যানালাইসিস করছি তখন কিন্তু আমরা মোমেন্ট বের করে আসছি, তাই না? আমরা কিন্তু বিভিন্ন ফোর্সের মোমেন্ট বের করছি, আবার তাদের মোমেন্টকে আমরা যোগও করেছি। তো এখানে ওরকমই একটা কোশ্চেন যে এই দুইটা ফোর্সের টোটাল মোমেন্ট কত হবে। মানে এটা কোনো প্রবলেমের মধ্যেই পড়ে না আর কি। আমি শুধুমাত্র ভ্যারি গণনের উপপাদ্য দেখানোর জন্য এই প্রবলেমটা দেখাচ্ছি। আচ্ছা, তো মোমেন্ট, সরি, তাহলে কোশ্চেনটা কি? হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ দিস ফোর্সেস অ্যাবাউট দ্য অ্যাক্সিস এ? অর্থাৎ এ অ্যাক্সিসের সাপেক্ষে বা এ বিন্দুর সাপেক্ষে এই ফোর্সগুলোর মোমেন্ট কত? অ্যান্ড ইন হোয়াট ডিরেকশন উইল দ্য ক্র্যাঙ্ক টার্ন? কোশ্চেন কিন্তু পরে বুঝতে হবে। ইন হোয়াট ডিরেকশন উইল দ্য ক্র্যাঙ্ক টার্ন মানে ক্র্যাঙ্ক কোন ডিরেকশন বরাবর ঘুরবে। ক্র্যাঙ্ক কোন ডিরেকশন বরাবর ঘুরবে। তাহলে এখানে দেখেন যে 300 পাউন্ড যে ফোর্স আছে এর মোমেন্ট নেওয়া কোনো ব্যাপারই না, তাই না? ফোর্স ইনটু ডিস্টেন্স, ফোর্স ইনটু ডিস্টেন্স নিলে কত হবে? 300 ইনটু 10, তাই তো নাকি? যদি কারোর কোনো দ্বিমত থাকে বলবেন। ফোর্স হচ্ছে 300 আর ডিস্টেন্স হচ্ছে 10 ইঞ্চি, তাহলে 300 ইনটু 10। এই যে 300 ইনটু 10 আমরা নিলাম, আর এর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই আমরা নেগেটিভ নিলাম। আচ্ছা, এরপর
দেখেন এখন আমি যে জিনিসটা দেখাবো এটা সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, মনোযোগ দিলে একবারে বুঝতে পারবেন। এখানে 200 পাউন্ড একটা ফোর্স আছে এবং এটা হচ্ছে একটা ইনক্লাইন্ড ফোর্স। এই যে ক্র্যাঙ্কের সঙ্গে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ইনক্লাইন্ড অবস্থায়। এখন কেউ একজন বলেন তো যে এই 200 পাউন্ড এই ফোর্সের মোমেন্ট কত হতে পারে? 200 পাউন্ড ইনটু ডিসটেন্স, তাই না? 200 পাউন্ড ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেই ডিসটেন্সটা কত? এই যে 200 পাউন্ড যে ফোর্স আছে এই ফোর্সের ক্ষেত্রে পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত? এখানে কি দেওয়া আছে? কেউ দেওয়া রেসপন্স নেই, করেন না কেন? দেওয়া নেই স্যার। স্যার 20 হবে স্যার। 20 আসলে মানে হবে না, ঠিক আছে? এর কারণ হচ্ছে দেখেন এই ফোর্সের লাইন অফ অ্যাকশন কোনটা? এইটা না, এইটা হচ্ছে লাইন অফ অ্যাকশন। তো জিনিসটা আমি একটু দেখাচ্ছি। 20 হবে না, এর কারণটা আমি দেখাই। এই দেখেন ওখানে ক্র্যাঙ্ক আছে, কিভাবে ধরেন যে এটা হচ্ছে ক্র্যাঙ্ক, সাপোজ ধরেন যে এইটা হচ্ছে আমাদের সেই ক্র্যাঙ্ক, ঠিক আছে? সরি, দিস ইজ দ্য ক্র্যাঙ্ক এবং এখানে একটা ফোর্স আছে এইভাবে, তাই তো? জি এখন আমি স্যার। বললাম যে এই ফোর্সের মানে মোমেন্ট কত হবে, ডিসটেন্সটা আমরা কিভাবে নিব? ডিসটেন্স নিতে হবে হচ্ছে এই বিন্দু সাপেক্ষে। আচ্ছা, তাহলে এই ফোর্সের যে লাইন অফ অ্যাকশন বা ক্রিয়া রেখা আমি প্রথম ক্লাসে বলছিলাম, এটা হচ্ছে কি, আমরা যদি এই সরল রেখাকে সামনের দিকে এবং পেছনের দিকে বাড়াই তাহলে এইটাই কি তার লাইন অফ অ্যাকশন, তাই না? হ্যাঁ এটা হ্যাঁ। হচ্ছে লাইন অফ অ্যাকশন। তাহলে ডিসটেন্স হবে হচ্ছে এইটা, এই যে এই ডিসটেন্সটা হবে। অর্থাৎ ফোর্সের উপর যদি আমরা একটা লম্ব টানি তাহলে এইটাই হবে হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখন দেখেন এই ডিসটেন্সটা কিন্তু বের করে একটু ক্যালকুলেশন করতে হবে, সরাসরি কিন্তু দেওয়া নাই, তাই না? 20 ইঞ্চি হচ্ছে এইটা, এখান থেকে এইটা হচ্ছে 20 ইঞ্চি, বাট এইটা কিন্তু 20 ইঞ্চি না, তাই তো নাকি? জি এই ডিসটেন্সটা স্যার। আবার এই সমকোণী ত্রিকোণমিতির মাধ্যমে আবার বের করতে হবে। তাহলে এই ডিসটেন্সটা আমরা যদি বের করতে না চাই, যদি আমরা এই ঝামেলা এড়াতে চাই, তাহলে একটা ছোট্ট অপশন আছে আমাদের কাছে, এবং সেটা হচ্ছে ভ্যারি গণনের উপপাদ্য। অর্থাৎ আমরা এই রেজাল্ট্যান্ট বা এই একটা ফোর্সের মোমেন্ট সরাসরি আমরা না নিয়ে আমরা একটু ঘুরিয়ে নিব। অর্থাৎ আমরা হচ্ছে এই ফোর্সকে দুইটা উপাংশে ভাগ করব, ঠিক আছে? আমরা এই ফোর্সকে দুইটা উপাংশে ভাগ করব। একটা উপাংশ হবে অবশ্যই এই দিকে, দেখে বোঝা যাচ্ছে ফোর্স যেহেতু এইটা, একটা উপাংশ হবে হচ্ছে বাম দিকে, আর আরেকটা উপাংশ হবে কোন দিকে? নিচের দিকে, তাই না? নাকি? দেখেন তখন কিন্তু মোমেন্ট নেওয়া একদম ইজি। তখন এই যে এই উপাংশ এই যে এই বিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে, ফলে এর কোনো মোমেন্ট তো আসবেই না। আর মোমেন্ট আসবে কার? শুধুমাত্র এইটার, এই যে এইটার। তখন এর মোমেন্ট কত হবে? এই ফোর্স ইনটু 20 ইঞ্চি, তখন 20 ইঞ্চি আসবে। আমি আশা করি বুঝাইতে পারছি। আর একবার স্যার, আর একবার প্লিজ, প্লিজ স্যার, আর একবার। আচ্ছা, ধরেন যে আমরা মোমেন্ট নিচ্ছি এই বিন্দুর সাপেক্ষে, তাই না? এবং এইটা হচ্ছে ক্র্যাঙ্ক আর এইটা হচ্ছে একটা ইনক্লাইন্ড ফোর্স, ঠিক আছে? আমি বললাম যে আমরা যেহেতু সরাসরি ডিসটেন্সটা বের করা ঝামেলা, তাই আমরা এই ফোর্সকে দুইটা উপাংশে ভাগ করছি। একটা উপাংশ হচ্ছে এই বরাবর, আর একটা উপাংশ কি এই বরাবর, তাই তো নাকি? তাহলে এখন যদি আমরা মোমেন্ট নেই, দেখেন এই উপাংশের কোনো মোমেন্ট আসবে না, কারণ এই উপাংশের লাইন অফ অ্যাকশন এই বিন্দুর মধ্য দিয়েই গেল। তাহলে এইটা বাদ, বাকি থাকে কোনটা? এইটা। শুধুমাত্র এইটার মোমেন্ট আসবে, অর্থাৎ এই বিন্দুর সাপেক্ষে শুধু আমরা এই ফোর্সের বা এই উপাংশের মোমেন্ট পাবো, এবং সেই মোমেন্টটা কত হবে? এই ফোর্স ইনটু এই পারপেন্ডিকুলার ডিসটেন্স এইটা, অর্থাৎ 20 ইঞ্চি। আচ্ছা, আমরা নিলেই বুঝতে পারবো। দেখেন এখানে এই উপাংশটা হচ্ছে দেখা যাচ্ছে না। আচ্ছা, এই যে এই বাম দিকের উপাংশটা হচ্ছে 200 ইন্টু cos 45, আর এই এই উপাংশটা হচ্ছে মানে ভার্টিক্যাল উপাংশটা হচ্ছে 200 ইন্টু sin 45। হরিজন্টাল উপাংশ 200 ইন্টু cos 45, যেহেতু এর সঙ্গে অ্যাঙ্গেল আছে, আর ভার্টিক্যাল উপাংশ হচ্ছে 200 ইন্টু sin 45।
তাহলে এই যে 200 ইন্টু সাইন 45 ইন্টু 20 ফোর্স ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে? অর্থাৎ দেখেন ভ্যারি গণন কি বলছিল, ভ্যারি গণন বলছিল যে দুইটা ফোর্সের মোমেন্টের যোগফল তাদের রেজাল্ট্যান্টের মোমেন্টের সমান। আমরা এখানে উল্টা কাজটা করলাম, আমরা হচ্ছে ধরেন যে এইটাই তো রেজাল্ট্যান্ট, তাহলে রেজাল্ট্যান্টের মোমেন্টকে আমরা দুইটা ফোর্সের মোমেন্টের যোগফল হিসেবে দেখালাম। অর্থাৎ বুঝতে পারছেন? উল্টাভাবে চিন্তা করেন এবার, 200 cos 45 আর 200 sin 45, এই দুইটা রেজাল্ট্যান্ট কি 200 না নাকি? তাহলে 200 cos 45 এর মোমেন্ট প্লাস 200 sin 45 এর মোমেন্ট সমান সমান কি হবে? এই যে 200 এর মোমেন্ট হবে। তো যেহেতু 200 cos 45 এর কোনো মোমেন্ট হয় না, তাই আমরা শুধুমাত্র 200 sin 45 ডিগ্রির আমরা মোমেন্টটা নিলাম, দ্যাটস ইট। তাহলে আমরা এ বিন্দুর সাপেক্ষে এই 300 পাউন্ড আর এই 200 পাউন্ড এই দুইটা ফোর্সের মোমেন্ট যোগ বিয়োগ করে আমরা পাইলাম হচ্ছে -171 পাউন্ড ইনটু ইঞ্চি। যেহেতু আমরা ধরছিলাম ক্লকওয়াইজ মোমেন্টকে পজিটিভ এবং অ্যান্সার আসছে নেগেটিভ, তার মানে এইটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, তাই না? এটা আমরা আগেও দেখছিলাম। এবং যেহেতু এই মোমেন্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ক্র্যাঙ্ক কোন দিকে ঘুরবে? যেহেতু রেজাল্ট্যান্ট মোমেন্টই অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ক্র্যাঙ্ক কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অবশ্যই যেদিকে মোমেন্ট সেদিকেই ঘুরবে, তাই না? জি স্যার। মোমেন্টই তো ঘুরায়, তাহলে যেদিকে মোমেন্ট সেদিকেই ঘুরবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। মানে যদি এটা ঘুরে তাহলে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে, ঠিক আছে? ওকে, তাহলে এইভাবে আমরা কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্টের সামেশন নিয়ে আমরা বলে দিতে পারি যে কোনো একটা নির্দিষ্ট যন্ত্র সে কোন দিকে ঘুরবে, এইদিকে না এইদিকে। তাহলে আমরা কি পাইলাম? সে হচ্ছে এই এ বিন্দুর সাপেক্ষে এই দিকে ঘুরবে, এইদিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ওকে, তো এই ভ্যারি গণনের উপপাদ্য এটা একটু মাথায় রাখবেন যে যদি আমরা কখনো দেখি যে একটা ইনক্লাইন্ড ফোর্সের মোমেন্ট নিতে সমস্যা হচ্ছে, তাহলে আমরা ওই ইনক্লাইন্ড ফোর্সকে আমরা সুন্দরভাবে আমরা দুইটা উপাংশে ভাগ করে নিব এবং তারপরে আমরা মোমেন্ট নিব, একই কথা। তাহলে আমাদের লেকচার 2 মোটামুটি এখানেই শেষ, মানে এই পর্যন্ত আর কি গতকাল শেষ করার কথা ছিল। তো আজকে আমরা লেকচার 3 দেখব। আমরা ওই একই চ্যাপ্টার একটু স্টাডি করব। দেখেন আমরা কোন চ্যাপ্টার পড়ছিলাম? মোমেন্ট এন্ড প্যারালাল কোপ্লানার ফোর্সেস, তাই না? মোমেন্ট এন্ড প্যারালাল কোপ্লানার ফোর্সেস, অর্থাৎ এখানেও আমরা ওই জিনিসগুলো নিয়েই কাজ করব। আমরা মোমেন্ট নিয়ে কাজ করব, আমরা প্যারালাল ফোর্স নিয়ে কাজ করব। তো দেখেন বলতে বলতেই আমাদের সামনে একটা প্রবলেম আসছে। এই প্রবলেমে কিন্তু দেখেন একটা বিমের উপরে অনেকগুলো প্যারালাল ফোর্স কিন্তু কাজ করতেছে, তাই না? অর্থাৎ আমরা সেই প্যারালাল ফোর্স নিয়েই আমরা আলাপ আলোচনা করব বা কাজ করব। স্যার এগুলো প্যারালাল না রোলিং ফোর্স হচ্ছে? রোলিং ফোর্স বলে তো কিছু হয় না। স্যার এই যে রানিং রোল মানে যেটা আর কি আপনার গোল করে দেখাইছেন তো আপনার। ও আচ্ছা আচ্ছা, না এটা রোলিং ফোর্স না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মানে এক একটা চাকা, হ্যাঁ হুইল। সরি, হ্যাঁ হুইল। হুইল গুলোর ওজন এখানে দেওয়া আছে আর কি, যে এই হুইলের ওজন হচ্ছে এত, এর ওজন এত, ঠিক আছে? এরকম মানে হুইল গুলো তো চলমান যখন থাকবে তখন লোড গুলো আমাদের কত কি রকম রিঅ্যাকশন করবে, অ্যাকশন করবে? না, চলমান লোড বা মুভিং লোড নিয়ে আমরা এখন আলাপ আলোচনা করতেছি না, কারণ আমরা এখনো সিভিলের একদম ইনিশিয়াল পর্যায়ে আছি। আগে ইনিশিয়াল জিনিসগুলো বুঝেন, তারপরে থার্ড ইয়ারে যে হয়তো বা বিভিন্ন কোর্স পাবেন যেখানে মুভিং লোড আসবে, ঠিক আছে? এখন আমরা দেখবো যে যদি হুইল গুলা মানে জাস্ট জায়গায় দাঁড়ায় থাকে, অর্থাৎ কয়েকটা নির্দিষ্ট জায়গাতে কয়েকটা নির্দিষ্ট পয়েন্টে যদি অনেকগুলো প্যারালাল ফোর্স কাজ করে, তাহলে তাদের রেজাল্টেন্ট কিভাবে বের করতে হয় এটা আমরা শিখবো, ঠিক আছে? এখানে বলা হচ্ছে 4 wheels A B C D apply loads of এত 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 pounds respectively. আমি সবাইকে বলবো অবশ্যই মিউট করেন, প্রচুর সাউন্ড আসছে। আচ্ছা, তাহলে এখানে দেখেন রেসপেক্টিভলি এই কথা একটা অর্থ আছে, হ্যাঁ? রেসপেক্টিভলি অর্থ হচ্ছে যথাক্রমে, অর্থাৎ এই যে এ বি সি ডি এই চারটা হুইল যথাক্রমে 3000, 6000, 10,000 আর হচ্ছে 15,000 পাউন্ড লোড অ্যাপ্লাই করে। তাহলে রেসপেক্টিভলি দ্বারা আপনারা কি বুঝবেন? এ হুইল অ্যাপ্লাই করে হচ্ছে 3000 পাউন্ড,
বি হুইল অ্যাপ্লাই করে 6000 পাউন্ড, একইভাবে সি হচ্ছে 10,000 আর ডি হচ্ছে কত 15,000 রেসপেক্টিভলি। তারা আমরা এইটা বুঝি আর কি যে পর্যায়ক্রমে বা যথাক্রমে। ওকে, তাহলে কার উপর লোড অ্যাপ্লাই করে? টু এ বিম জিএইচ। কেমন লাগে না ওকে তো ছায়ার ব্লাউজে কত রূপে লাগে যাতে শর্ট না হয়। আচ্ছা, স্যার কাইন্ডলি আপনি একটু মিউট করে দেন স্যার, সবাইকে ভালো হয় মনে হয়। আমি প্রত্যেক ক্লাসে একই কাজ করি, আমি বারবার সবাইকে মিউট করি। এই যে আমি মানে 1 মিনিট আগেই করলাম, এই যে আমি এখন আবার করলাম, বাট আমি জানি না আসলে মানে তারা মানে নিজেরা আর কি বারবার আনমিউট করে কেন, আমি আসলে জানি না। মানে এই বয়সে আসলে এক কথা যদি এতবার বলা লাগে, তারপরেও যদি একটা সিম্পল কথা যদি সবার বুঝতে সমস্যা হয়, আসলে খুবই মানে হতাশাজনক। যাই হোক, তাহলে কার উপর লোড অ্যাপ্লাই করে? টু এ বিম জিএইচ, এই যে জিএইচ বিমের উপরে, as shown in figure below. Find the resultant of these loads. এই লোডগুলো রেজাল্টেন্ট বের করতে হবে। এখন রেজাল্টেন্ট বের করা খুবই সহজ, কারণ প্রত্যেকটা ফোর্স একই ডিরেকশনে আছে। দেখেন সবগুলোকে যোগ করে দিলে আমরা রেজাল্টেন্ট পেয়ে যাব, তাই না? কারণ রেজাল্টেন্ট মানে কি? লব্ধি বা যোগফল, সবগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাব। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। সমস্যা হচ্ছে এই যে যোগফল, ধরেন যে সবগুলো যোগ করলে হবে হচ্ছে 34,000। এই যোগফল বা এই রেজাল্টেন্ট কোন পয়েন্টে কাজ করবে এইটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো একটা প্যারালাল ফোর্স সিস্টেমে রেজাল্টেন্ট বের করা খুবই সহজ, কিন্তু সে কোন পয়েন্টে কাজ করে এইটা বের করাটাই হচ্ছে ব্যাপার। আন্ডারস্ট্যান্ড? মানে সে কি আসলে এ বিন্দুতে কাজ করবে না বি বিন্দুতে, নাকি এইগুলোর মাঝামাঝি কোনো বিন্দুতে, এটা আমরা বের করব। তো আর কি আমরা দেখাই যে রেজাল্টেন্ট হচ্ছে সবগুলোকে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি, যেহেতু উপরের দিককে পজিটিভ ধরছিলাম এবং আমরা রেজাল্টেন্টের মানে মান পেয়েছি নেগেটিভ, তাহলে রেজাল্টেন্ট কোন দিকে কাজ করে? অবশ্যই নিচের দিকে। এটা আসলে মানে সমীকরণ থেকে দেখার দরকারও হয় না, এটা আমরা এখানে দেখে আসলে বুঝতে পারতেছি সবগুলো ফোর্স যেহেতু নিচের দিকে, তাহলে রেজাল্টেন্ট অবশ্যই নিচের দিকেই কাজ করবে। আচ্ছা, তাহলে এখন আমরা সেই লোকেশনটা বের করব যে কোন লোকেশনে আসলে এই রেজাল্টেন্টটা কাজ করে। সবাই মনোযোগ দেন। সরি, এখানে আমরা লোকেশন বের করার জন্য আমরা যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিব। আমরা কি করব? আমরা যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিব। তাহলে সাপোজ আমরা ধরেন যে এ বিন্দুর সাপেক্ষে আমরা যদি মোমেন্ট নেই, আমরা চাইলে বি সি ডি এর সাপেক্ষেও নিতে পারি। সাপোজ আমরা এ বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিলাম, অর্থাৎ এ বিন্দুর সাপেক্ষে আমরা অন্য সকল ফোর্সের মোমেন্টকে আমরা যোগ করব। তাহলে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট এ ক্লকওয়াইজ পজিটিভ ইজ ইকুয়াল টু, তাহলে এ বিন্দু হচ্ছে এইটা, তাহলে দেখেন এ বিন্দুর সাপেক্ষে বি এর মোমেন্ট কত হবে? সবগুলাই ক্লকওয়াইজ হবে, তাই সবগুলাই প্লাস। বি এর মোমেন্ট কত হবে? 6000 ইনটু কত? 6 ফুট নাকি? এই যে 6000 ইনটু 6 ফিট, এই যে ডিসটেন্স দেওয়া আছে। আবার একইভাবে সি এর মোমেন্ট হবে হচ্ছে 10000 ইনটু কত? 8 আর 6 কত হয়? 14 ফিট, প্লাস 15000 ইনটু কিন্তু 24 ফিট। এভাবে আমরা মোমেন্ট গুলোকে যোগ করলাম, তাহলে যোগ করে কত পাইলাম? 5,36,000 পাউন্ড ইনটু ফিট। ফোর্সের একক হচ্ছে পাউন্ড, এই যে হ্যাশ পাউন্ডের সিম্বল, আর ডিসটেন্সের একক হচ্ছে কি? ফিট, এই যে ফিট দেওয়া আছে। তাহলে মোমেন্টের একক কি হবে? ফোর্স ইনটু ডিসটেন্স, মানে পাউন্ড ইনটু ফিট। তাহলে এখন দেখেন আমরা কেন যোগ করলাম, কারণ আমরা ভ্যারিগর্নের সূত্র অনুসারে আমরা জানি যে সবগুলা ফোর্সের মোমেন্টকে যোগ করলে আমরা যা পাবো তাদের রেজাল্টেন্টের মোমেন্টও তাই হবে। তাহলে আমরা এখন কি বলতে পারি যে রেজাল্টেন্টের মোমেন্টও কি হবে? 5,36,000, তাই তো নাকি? আমরা বলতে পারি না যে রেজাল্টেন্টের মোমেন্টও হবে 5,36,000? অর্থাৎ এই চারটা ফোর্সের রেজাল্টেন্টের মোমেন্ট এ বিন্দুর সাপেক্ষে হবে, কারণ আমরা এ বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়েছি, এ বিন্দুর সাপেক্ষে হবে 5,36,000। তাহলে অতএব সো মোমেন্ট অফ রেজাল্টেন্ট অ্যাবাউট এ সমান এত, ভ্যারিগর্নের সূত্রানুসারে বা উপপাদ্য অনুসারে। তাহলে রেজাল্টেন্টের মোমেন্ট অর্থ কি? রেজাল্টেন্ট ইনটু ডিসটেন্স, তাই তো নাকি? ফোর্স ইনটু ডিসটেন্স।
তাহলে রেজাল্টেন্ট ইনটু ডিসটেন্স ফ্রম এ সমান এত। তাহলে আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারি যে অতএব ডিসটেন্স ফ্রম এ সমান কত হবে। একটু আমরা ওয়েট করি, সরি। হ্যালো, হ্যাঁ, তাহলে আমরা কি বলছিলাম যে আমরা ডিসটেন্স আমরা কিভাবে পাবো, জাস্ট এইটাকে আমরা ভাগ দিব হচ্ছে রেজাল্টেন্টের মান দ্বারা, তাই তো নাকি? হ্যাঁ, জি স্যার রেজাল্টেন্ট মান দ্বারা, হ্যাঁ। ভাগ দিলে আমরা পেয়ে যাচ্ছি যে এত ফিট ফ্রম এ। কারণ আমরা এ বিন্দুর সাপেক্ষে কিন্তু সবগুলো ফোর্সের মোমেন্ট নিয়েছি, তাহলে রেজাল্টেন্টের মোমেন্টও কার সাপেক্ষে নিতে হবে? অবশ্যই এ বিন্দুর সাপেক্ষে, একই বিন্দুর সাপেক্ষে। কারণ ভ্যারিগনের উপপাদ্যে কিন্তু বলা ছিল যে একই বিন্দুর সাপেক্ষে একটা শর্ত ছিল, মেন শর্ত ছিল এটা, সব ফোর্সের মোমেন্ট রেজাল্টেন্টের মোমেন্টের সমান হবে একই বিন্দুর সাপেক্ষে। ওকে, তাহলে আমরা কি পাইলাম? আমাদের রেজাল্টেন্ট হচ্ছে এ বিন্দু থেকে 15 ফিট, 15.67 ফিট দূরে কাজ করবে। তাহলে জিনিসটা কেমন হয়? এই যে এরকম হয় আর কি। অর্থাৎ এ থেকে সি এর ডিসটেন্স হচ্ছে 8.614 আর সি থেকে হচ্ছে 1.76 ফিট, টোটাল হচ্ছে 15 ফিট। অর্থাৎ দেখেন সি এবং ডি এর মাঝামাঝি কোনো একটা জায়গাতে কাজ করে। এটা খুব সিম্পল। দেখেন যে বড় বড় যে ম্যাক্সিমাম যে লোড গুলো আছে, ম্যাক্সিমাম লোডই কিন্তু কি আপনার বিমের এই ডান দিকে না, 10,000 15,000 ম্যাক্সিমাম কিন্তু এই দিকে। সে কারণে দেখেন রেজাল্টেন্ট কিন্তু মাঝখানে নাই, এটা কিন্তু অনেক এইদিকে সরে আসছে, বুঝতে পারছেন? এখন যদি এইগুলোর মান যদি আরো অনেক বেশি বেশি হইতো, 25,000 বা 40,000, তাহলে কিন্তু আরো এদিকে সরে আসতো। ফোর্স যেদিকে বেশি থাকবে রেজাল্টেন্ট ওই দিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এর স্যার যদি ফোর্স মাঝখানে বেশি থাকে? যদি মাঝখানের দিকে বেশি থাকে তাহলে মাঝখানের দিকে আসবে রেজাল্টেন্ট। ওইটাই তো আমরা চেক করে দেখবো, ওইটাই আমরা মোমেন্ট নিয়ে চেক করে দেখবো যে রেজাল্টেন্ট কোথায় কাজ করে, এটাই আমাদের কাজ, ঠিক আছে? ওকে। আচ্ছা, তাহলে দেখেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে এই অঙ্ক কিন্তু হয়ে গেছে। রেজাল্টেন্টের মান হচ্ছে 34,000, ডিরেকশন হচ্ছে নিচের দিকে, আর লাইন অফ অ্যাকশন কোথায়? এ বিন্দু থেকে 15.7 ফিট ডান দিকে, অর্থাৎ এই বরাবর। আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নিয়ে দেখাচ্ছি। আমি বললাম না যে কোনো বিন্দুর সাপেক্ষে নিলেই হবে। দেখেন সাপোজ আমরা সি এর সাপেক্ষে নিব মোমেন্ট, সাপোজ। হ্যাঁ জি স্যার, এটা একটু দেখান স্যার। তাহলে সি এর সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই, আমাদের তো যে কোনো বিন্দুর সাপেক্ষে আমরা নিতে পারি। এটা যে এ এর সাপেক্ষে নিতে হবে এরকম তো মুখস্থ কোনো কিছু না। আর আপনারা চাইলে ডি এর সাপেক্ষেও নিতে পারেন, যেটা ইচ্ছা। ধরেন যে আমরা সি এর সাপেক্ষে নিব, তাহলে এবং সি এর সাপেক্ষে আমরা মোমেন্টের সামেশন করব। সামেশন মানে যোগফল, এবং আমরা ধরবো যে ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এখন চিন্তা করেন যে সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট সি পয়েন্ট সমান কি হবে? প্রথমে আমরা ডি নেব। ডি হচ্ছে দেখেন ক্লকওয়াইজ আছে, তাহলে 15,000 ইন্টু কত হবে? 10 পজিটিভ, তাই তো নাকি? আবার 6,000 আর 3,000 এই দুইটাই হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সি বিন্দুর সাপেক্ষে কি অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এই দুইটার আগে নেগেটিভ আসবে, মাইনাস আসবে আর কি। তো এই যে সেইগুলো আমি এখানে দেখাই দিছি, 15,000 এর আগে প্লাস আর এই দুইটার আগে মাইনাস। এবং আমরা ডিসটেন্স গুলো বসাই দেওয়ার পর আমরা মোমেন্টের সামেশন এখন কত পাইলাম? 60,000 পাউন্ড ইনটু ফিট। মানে স্যার যেটাকে স্যার রেফারেন্স ধরবো ওইটার মানে লোডটা স্যার বাদ যাবে স্যার, তাই তো? এটা মুখস্থ কোনো কিছু না, এটা এভাবে প্লিজ মনে রাখবেন না, এটা মুখস্থ করবেন না। আমরা যেটার সাপেক্ষে মোমেন্ট নিব সেই পয়েন্টে লোড আসবে, এটাই কখনো আসবে, আসা সম্ভব? এর কোনো মোমেন্ট থাকবে না 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 স্যার, এটাই কারণ এর তো কোনো ডিসটেন্সই নাই। করা যাবে না। ইয়েস, লোড ইনটু ডিসটেন্স জিরো, তাই কোনো মোমেন্ট নাই। ওকে ওকে ওকে, ডান ডান। জি স্যার, সুন্দর, মানে লজিক দিয়ে মনে রাখবেন, ঠিক আছে? ওকে জি স্যার। তাহলে আমরা পাইলাম কত? 60,000। তাহলে আমরা এখন বলতে পারি যে অ্যাকর্ডিং টু ভ্যারিগনস থিওরেম যে রেজাল্টেন্টের মোমেন্টও সেম 60,000, এবং মোমেন্ট কোন দিকে হবে? অবশ্যই ক্লকওয়াইজ হবে, কারণ আমরা ধরেছিলাম ক্লকওয়াইজ পজিটিভ এবং আমরা অ্যানসারও পেয়েছি পজিটিভ, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে আবার একইভাবে বের করে ফেললাম যে ডিসটেন্সটা হবে সি বিন্দু থেকে মাত্র কত? 1.76 ফিট। তাহলে কি পুরো জিনিসটা তাহলে একই না? আমরা যে বিন্দুর সাপেক্ষে মোমেন্ট নেই না কেন, নাকি?
এই যে দেখেন সি বিন্দু সাপেক্ষে মাত্র 1.76 আসছে। এখন আপনি যদি বি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নেন, নিয়ে দেখেন একটু বাসায়, জিনিসটা খুবই ইন্টারেস্টিং। বি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিয়ে এই অঙ্কটা করলে এখানে ডিস্টেন্স আসবে হচ্ছে লাস্টে 8 আর 1, অর্থাৎ 9.76 আসবে। কিন্তু স্যার প্রত্যেকটার ক্ষেত্রে তো স্যার মানে স্থানটা একই থাকবে। কিন্তু স্যার অবশ্যই রেজাল্টেন্ট তো স্যার, চেঞ্জ হবে সেটাই। না, রেজাল্টেন্ট একই পয়েন্টে থাকবে। শুধু স্যার ডিসটেন্স কম বেশি হবে, কারণ স্যার এক একটা এক এক সময় ধরার কারণে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, জি স্যার, জি স্যার, জি স্যার, তাই জি না? স্যার, বুঝতে পারছি। আমরা যে বিন্দু সাপেক্ষে নিব আমরা সেখান থেকে ডিসটেন্স পাবো, সেই বিন্দু থেকে আমরা ডিসটেন্স পাবো। তো আর কি এইভাবে আমরা একটা প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট আমরা সহজে বের করতে পারি। এখন বলেন এই প্রবলেম যদি পরীক্ষায় দেয় এইটাও কি নকল করা লাগবে? তাহলে আপনার তাহলে মানে ভূমিকা কি তাহলে? লাগবে না এটা স্যার, তো স্যার নকল করা। মোটামুটি বুঝছি স্যার। স্যার প্রথম তো স্যার একটু উপরে স্যার, স্যার আর করে স্যার বোঝাই দিবেন সমস্যাটা স্যার। হচ্ছে যে এইভাবে দিলে তো সমস্যা নেই, কিন্তু একটু ঘুরায় পেঁচায় দিলে স্যার আমরা অনেকেই আসলে মানে একটু স্যার সমস্যায় পড়ে যাই। স্যার এই আর এর মানটা স্যার একবার এটা এই ক্যালকুলেশন স্যার একবার জাস্ট একটু শুধু বলতেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আচ্ছা, যে বললেন যে ঘুরায় পেঁচাই দিই, আমি অত ঘুরায় পেঁচাই দিচ্ছি না, ঠিক আছে? কারণ ঘুরানো পেঁচানো কোশ্চেন কাকে বলে এটা আসলে আপনারা কখনো জানেনই না। কারণ এই কোশ্চেন গুলা প্রাইভেট ইউনিভার্সিটিতে সাধারণত করা হয় না, একদম হার্শ ট্রুথ, বুঝতে পারছেন? আর আপনারা ইঞ্জিনিয়ার হবেন তাই না? যদি একটু আধটু যদি নতুন সিচুয়েশন যদি হ্যান্ডেল করতে নাই পারেন তাহলে কি হবে? তাহলে প্র্যাকটিক্যাল লাইফে যখন নতুন সিচুয়েশন সামনে আসবে তখন কি করবেন? তখন কি বলবেন যে ক্লাসে তো এই প্রবলেম করি নাই, এটা আমি পারি না, তাই বলবেন? না না স্যার, তখন না তো স্যার, সেটা এটা তো বলার সমস্যা না। ঠিক আছে, এখানে দেখেন আর জি হচ্ছে স্যার, রেজাল্টেন্ট মানে কি সবগুলো ফোর্সের যোগফল, তাই না? জি স্যার। যেহেতু সবগুলো ফোর্স একই ডিরেকশনে আছে তাহলে আমরা সবগুলো ফোর্সকে যা যোগ করছি, এবং এটা আপনি চাইলে এভাবে নাও করতে পারেন, সরাসরি ডিরেক্টলি আপনারা আর সমান সমান 3000 প্লাস 6000 প্লাস 10,000 এভাবে করলেও হবে, ঠিক আছে? আমি জাস্ট সিস্টেম্যাটিক ওয়েতে করছি আর কি। যে অন্য সব সময় আমরা কি করি, আপওয়ার্ড ফোর্সকে পজিটিভ ধরি, তাই না? হুম জি স্যার। এখানে আমরা সেটাই করছি, আপওয়ার্ড ফোর্সকে আমরা পজিটিভ ধরে আমরা সামেশন করছি এখন। তো যেহেতু সবগুলো ডাউনওয়ার্ড তাই সবগুলোর আগে আমরা মাইনাস চিহ্ন দিয়ে দিছি, এই আর কি। ওকে ওকে স্যার, বুঝতে পারছি। জি স্যার, এবার clear। তো ঠিক আছে, আমরা এরকম সিমিলার একটা প্রবলেম দেখবো একই ধরনের। দেখেন এখানে বলা আছে যে 3 parallel forces A, B and C are acting as shown in figure below. Determine their resultant. তো এখানে 3টা প্যারালাল ফোর্স আছে, তাদের রেজাল্টেন্ট আমাদেরকে বের করতে হবে। জি স্যার। কি একই জিনিস না? একই জিনিস। শুধু স্যার একটা লোড উপর দিকে আছে স্যার, আর দুইটা নিচ দিকে, এটা ডিফারেন্ট। হ্যাঁ, সেটাই আর কি। তাহলে এবং সবচেয়ে বড় কথা ফোর্স গুলো প্যারালাল, তাই রেজাল্টেন্টও কিন্তু এদের প্যারালালই হবে। রেজাল্টেন্ট কিন্তু এরকম হরিজন্টাল বা ভার্টিক্যাল হওয়ার কোনো সুযোগ নাই, নাকি? আচ্ছা, তাহলে ধরেন যে আমরা এখন আর বের করব, রেজাল্টেন্ট আর সমান, ঠিক একইভাবে আমরা ফোর্স গুলোকে যোগ বিয়োগ করব। যে কোনো একটা ডিরেকশনকে মনে মনে পজিটিভ ধরতে হবে, নাকি? এখানে আমরা পজিটিভ ধরছি হচ্ছে এই যে 600, এই যে 600 আর 100 যেদিকে আছে অর্থাৎ নিচের দিকে, আমরা এই দিকটাকে আমরা পজিটিভ ধরছি, ঠিক আছে? 600 প্লাস 100 মাইনাস 300, অর্থাৎ এই দুটার যেহেতু ডিরেকশন একই তাই পজিটিভ, আর 300 ডিরেকশনটা এদের অপোজিট তাই নেগেটিভ। যোগ বিয়োগ করে আমরা কি পাইলাম? 400 পাউন্ড, এবং এইটা কি আসছে? প্লাস আসছে। তাহলে একই লজিক, সেই একই লজিক বারবার ঘুরে ফিরে আসছে। আমরা পজিটিভ ধরছিলাম কোনটাকে? 600 পাউন্ড যেদিকে আছে এই ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরছিলাম, আবার অ্যান্সার আসছে কি পজিটিভ। তাহলে রেজাল্টেন্ট কোন দিকে থাকবে? অবশ্যই 600 পাউন্ড যেদিকে আছে এইদিকে থাকবে। স্যার একটু স্যার এই জায়গায় একটু প্রশ্ন করতে চাই, বলবো? স্যার মানে স্যার আমরা কি যে কোনো কি স্যার পজিটিভ নেগেটিভ ধরতে পারি, মানে যে কোনো মানে মোমেন্টটাকেই মোমেন্ট নিজ না, বা যে উপর কোনো, দিকে হ্যাঁ যে কোনো ডিরেকশন, যে কোনো ডিরেকশনকে ডিরেকশন? জি আপনারা স্যার, জি স্যার। পজিটিভ নেগেটিভ ধরতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে ওকে জি স্যার, মানে যদি স্যার মানে ডাউনটাকে পজিটিভ ধরি তাহলে আপারটাকে স্যার নেগেটিভ ধরতে হবে, এটা হ্যাঁ হচ্ছে কথা। সেটাই সেটাই, হ্যাঁ ওকে ওকে জি স্যার, এক্স্যাক্টলি। ক্লিয়ার। ওকে ওকে স্যার। আচ্ছা, এটা কোন স্যার দিকে এখানে কাজ করবে? আপনারটা যদি নেগেটিভ ধরে যদি স্যার ডাউন গুলো পজিটিভ ধরতাম তাহলে স্যার এখানে কিন্তু ওই কাজটাই করা হয়েছে, ডাউন গুলাকে পজিটিভ ধরা হয়েছে আর উপরেরটাকে হচ্ছে নেগেটিভ ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দুইটা পজিটিভ, এই দুইটা হচ্ছে পজিটিভ আর 300 নেগেটিভ, তাই না? জি স্যার। আর অ্যান্সার পেয়েছি কত? 400 পজিটিভ, অ্যান্সার পেয়েছি পজিটিভ, তার মানে রেজাল্টেন্ট কোন দিকে কাজ করে? এই যে, অর্থাৎ
অর্থাৎ যে ডিরেকশনটাকে আমরা পজিটিভ ধরছি ওই ডিরেকশনে, দ্যাট মিন্স এই দিকে, তাই না? এটা হচ্ছে এই দিকে কাজ করে, ডাউনওয়ার্ড দিকে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একইভাবে আবার যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্ট যোগ করব, ঠিক আগের মতো। আচ্ছা, সাপোজ আমরা এখন প্রথমে যোগ করবো হচ্ছে সি বিন্দুর সাপেক্ষে। হ্যাঁ, আমরা সি বিন্দুর সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্ট আমরা যোগ করব। তো আমরা যোগ করার সময় ধরে নিচ্ছি ক্লকওয়াইজ পজিটিভ, আপনারা চাইলে অ্যান্টি ক্লকওয়াইজও পজিটিভ ধরতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে দেখেন সি বিন্দুর সাপেক্ষে এটা তো বাদ, তাহলে বি, সি বিন্দুর সাপেক্ষে এই বি ফোর্স এটা অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, তাই না? তাহলে কি হবে? মাইনাস হবে, মাইনাস 100 ইন্টু 5, ফোর্স ইন্টু ডিস্টেন্স, এটা হচ্ছে 5। আর এই সি বিন্দুর সাপেক্ষে এই 300 পাউন্ড এটা কিন্তু কি করতেছে? ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে পজিটিভ, ফোর্স ইন্টু ডিস্টেন্স। এখানে ডিস্টেন্স কত? সি বিন্দু থেকে 10 আর 5 কত হয়? 15 ইঞ্চি। ওকে, তাহলে আমরা কত পাইলাম? প্লাস 4000 পাউন্ড ইন্টু ইঞ্চি। যেহেতু প্লাস পাইলাম, যেহেতু অ্যান্সার পজিটিভ, তাহলে অবশ্যই এটা কোন দিকে কাজ করে? ক্লকওয়াইজ দিকে, ক্লকওয়াইজ দিকে। সি বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ। তাহলে এখন আমরা কি বলতে পারি? যেহেতু সি বিন্দুর সাপেক্ষে সবগুলো ফোর্সের মোমেন্টের যোগফল 4000 ক্লকওয়াইজ, তাহলে সি বিন্দুর সাপেক্ষে সবগুলো ফোর্সের রেজাল্ট্যান্টের মোমেন্টও 4000 ক্লকওয়াইজ, তাই না? ভ্যারিগমনের সূত্র অনুসারে আমরা বলতে পারি সবগুলো ফোর্সের রেজাল্ট্যান্টের মোমেন্টও 4000 এবং সেটা হবে ক্লকওয়াইজ। তাহলে অতএব মোমেন্ট অফ আর, আর মানে লব্ধি, রেজাল্ট্যান্ট এবং সি সমান এত। এখন সেম ভাবে মোমেন্ট অফ আর মানে হচ্ছে আর ইনটু ডিসটেন্স। এই যে আর ইনটু ডিসটেন্স, ডিসটেন্সটাকে আমরা মনে মনে ছোট হাতের আর চিন্তা করছি। তাহলে আমরা ছোট হাতের আর বা ডিসটেন্সটা আমরা পেয়ে গেলাম কত? 10 ইঞ্চি, তাই তো? 10 ইঞ্চি ফ্রম সি পয়েন্ট, অর্থাৎ অবশ্যই সি বিন্দু থেকে 10 ইঞ্চি। এখন দেখেন আমরা কি কি ইনফরমেশন পাইলাম, আমরা সবগুলা কিন্তু একত্র করি। আমরা প্রথমে পাইলাম যে রেজাল্ট্যান্টের মান হচ্ছে 400 পাউন্ড, 400 পাউন্ড। আচ্ছা, সে কাজ করে ডাউনওয়ার্ড ডিরেকশনে। ওকে, আবার আমরা পাইলাম এইমাত্র যে সে তার ডিসটেন্স হচ্ছে সি বিন্দু থেকে 10 ইঞ্চি দূরে, সি বিন্দু থেকে 10 ইঞ্চি দূরে। তাহলে এখন হয় এইদিকে হবে, হয় এরকম হবে, অথবা কি ডান দিকে হবে, নাকি যে কোনো একদিকেই তো হবে? হ্যাঁ স্যার এই জিনিসটা স্যার বুঝিনি স্যার, একটু আরেকবার। কোনটা বুঝেন নাই? এটা এই যেটা বললেন স্যার। আমরা কি কি পাইলাম? আমরা পাইলাম যে রেজাল্টেন্টের মান হচ্ছে 400 পাউন্ড, তাই না? জি স্যার, জি স্যার। সে কাজ করে ডাউনওয়ার্ড ডিরেকশনে। আর ডাউনওয়ার্ড আমরা পাইলাম ডিরেকশনে। যে সে সি বিন্দু থেকে 10 ইঞ্চি দূরে কাজ করে। এখন 10 ইঞ্চি দূরে বলতে হয় ডান দিকে অথবা বাম দিকে। এখন এটা কোথায় হবে? বাম দিকে। আমরা কিভাবে বুঝবো কোথায় হবে এটা? এটা তো এইখানে এরকম হতে পারে ডাউনওয়ার্ড, আবার সি বিন্দু ডান দিকেও তো জায়গা আছে, এদিকেও অনেক জায়গা আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু ডাইমেনশন নির্দিষ্ট করা নাই, তার মানে এইদিকে অনেক জায়গা থাকতে পারে, কিন্তু ডান দিকেও হতে পারে এরকম। এটা কিভাবে বুঝবো যে এটা ডান দিকে হবে না বাম দিকে হবে? সবাই একটু মানে মাথা ইউজ করেন। এখানে আমরা কিভাবে বুঝবো যে এই রেজাল্ট্যান্ট কি ডান দিকে হবে সি বিন্দুর নাকি বাম দিকে হবে? ডিসটেন্স তো 10 ইঞ্চি নাই বুঝলাম, বাট কোন দিকে হবে? স্যার ডান দিকে স্যার। ডান দিকে হবে কেন? মানে কেন হবে? আপনি কি করে বুঝলেন যে ডান দিকে হবে? আমার মনে হচ্ছে স্যার বাম দিকে, কারণ স্যার রেজাল্টেন্টটা তো স্যার মানে ডাউন ওয়াই কাজ করতেছে, সেজন্য স্যার হয়তো অ্যান্টি ক্লকওয়াইজ, এর জন্য স্যার বাম দিকে মাইনাস। অ্যান্টি ক্লকওয়াইজ আপনি কোথা থেকে পাচ্ছেন এখানে? আবার ধারণা করে বললাম আমাদের এটা লোডটা স্যার আমাদের ক্লকওয়াইজই কাজ করবে। এটা অবশ্যই ক্লকওয়াইজে কাজ করবে, আমি তো ওইটাই বললাম যে মোমেন্ট অফ রেজাল্ট্যান্ট অ্যাবাউট সি হচ্ছে 4000 এবং এইটাও ক্লকওয়াইজই কাজ করবে। সবগুলা যেহেতু যোগফল ক্লকওয়াইজ, তাহলে মোমেন্টও রেজাল্ট্যান্টের মোমেন্টও ক্লকওয়াইজেই কাজ করতে হবে, এটা অবশ্যই। জি স্যার, এটা প্যারিগনন প্রমাণ করে গেছে। আচ্ছা, তাহলে এখন কোন দিকে বলেন? যদি আর এই দিকে হয়, এইভাবে হয়, তাহলে সি বিন্দুর সাপেক্ষে কি হয়? অ্যান্টি ক্লকওয়াইজ হবে। সি বিন্দুর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাই না? ধরেন যে এইটা হচ্ছে ধরেন যে সি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু,
আর আর যদি বাম দিকে হয় হ্যাঁ ডাউনওয়ার্ড তো ফিক্সড, তাহলে এটা কিন্তু সি বিন্দুর সাপেক্ষে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টিগুলো করে যদি আমরা ডান দিকে দেই, দেখেন যদি ডান দিকে আমরা দেই তাহলে কিন্তু তাহলে clockwise। ক্লকওয়াইজ, অবশ্যই এটা ডান দিকে হবে যাতে এটা ক্লকওয়াইজ মোমেন্ট সৃষ্টি করে। ঠিক আছে, এটা অবশ্যই সি বিন্দু থেকে ডান দিকে হবে। তাহলে স্যার আমাদের তো স্যার এই যে 300 তো কাজ করছে স্যার, 300 যে ফোর্সটা আমাদের আপনার ক্লকওয়াইজ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের টানতেছে কত 100, মাইনাস ডাউনওয়ার্ড আছে 100। ডাউনওয়ার্ডে 100 600 দুইটা আছে কেন? জি স্যার, আমাদের তো সি যখন সি সাপেক্ষে কাজ করতেছে সি তো ফিক্সড। যখন সি এর সাপেক্ষে কাজ করছি তখন সবকিছুই সি এর সাপেক্ষে হিসাব করতে হবে, বুঝতে পারছেন? সি বিন্দুর সাপেক্ষে আর কি। জি স্যার। আচ্ছা আমি আরেকটা দেখাবো একটু পর। তো যাই হোক, তাহলে আমরা কি পাইলাম, এটা অবশ্যই সি বিন্দু থেকে ডান দিকে কাজ করবে, তাই না? এই যে 4000 পাউন্ড, এই সরি 400 পাউন্ড। 400 পাউন্ড। তাহলে এখন দেখেন এটা ঠিক হবে 400 ইন্টু 10 মানে কত? 4000 পাউন্ড ইন্টু ইঞ্চি, এটা হচ্ছে মোমেন্ট। এই যে 4000 পাউন্ড ইন্টু ইঞ্চি, এটাই তো মোমেন্ট হবে, মানে ওইটা থেকে ভাগ দিয়েই তো আমরা পাইলাম, তাই না? 10 ইঞ্চি। ওকে, অতএব আর ইজ লোকেটেড অন দ্য রাইট সাইড অফ সি, সি এর ডান দিকে অবস্থিত। ওকে, তাহলে এখন অল্টারনেটিভ, আমরা আসেন একটা অন্য একটা বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিয়ে চিন্তা করি। ঠিক আছে, সাপোজ আমরা এখন মোমেন্ট নিব হচ্ছে এ বিন্দুর সাপেক্ষে। সাপোজ আমরা এ বিন্দুর সাপেক্ষে আমরা মোমেন্ট নিতে যাচ্ছি, তাহলে এ বিন্দুর সাপেক্ষে আমরা আসেন এক এক করে মোমেন্ট নেই। তাহলে এ তো বাদ, তাহলে বি বিন্দুতে আছে হচ্ছে 100 পাউন্ড, তার মানে কি হবে প্লাস 100 ইন্টু 10, রাইট? আবার কি হবে, এখন হচ্ছে 600 পাউন্ড এর মোমেন্ট, তাহলে এ বিন্দুর সাপেক্ষে 600 পাউন্ড এর মোমেন্ট কত হবে? 600 পাউন্ড ইন্টু কত? 15, তাই না? নাকি এই কথা বলতেছেন না কেন? খুব কঠিন জিনিস পড়াচ্ছি আমি। ঠিক আছে স্যার, বুঝতেছি স্যার এটা। আরেকবার প্লিজ, আরেকবার। আমরা জাস্ট দুইটা ফোর্সের মোমেন্ট নিলাম এবং যোগ করলাম। এ বিন্দুর সাপেক্ষে বি এর মোমেন্ট নিলাম এবং সি এর মোমেন্ট নিলাম এবং দুইটা মোমেন্টকে যোগ করলাম, আর কিছু করি নাই। তাহলে যেহেতু ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছি এবং অ্যান্সার পাওয়া গেছে পজিটিভ, তাহলে এই মোমেন্ট কোন দিকে কাজ করে? অবশ্যই ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। আচ্ছা, তাহলে আমরা কি বলতে পারি যে এ বিন্দুর স্যার সাপেক্ষে আমার অল্টারনেটিভে স্যার যখন আমরা যে আরটা বের করলাম, এই আর এর ইয়েটা আমরা কাজ করব, আমরা সব কনসিডার করব না? অবশ্যই করবেন, আমি বারবার একই ক্যালকুলেশন দেখাই নাই। আর একইভাবে বের করবেন, এখানে যেভাবে বের করা আছে ওইভাবে বের করবেন। ঠিক আছে, আগে আরটা বের করে নেওয়া লাগবে তাহলে স্যার এখানে। হ্যাঁ আগে তো আর বের করতে হবে। আর আগে আপনি আর বের করবেন নাই বা কেন? কারণ আর তো বের করা সবচেয়ে সহজ কাজ। ফোর্স গুলাকে যোগ বিয়োগ করলে আমরা হচ্ছে রেজাল্টেন্ট পেয়ে যাব, লব্ধি পেয়ে যাব, তাই না? তাহলে অবশ্যই আর আগে বের করতে হবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা কি পাইলাম? 10,000। তার মানে কি এ বিন্দুর সাপেক্ষে রেজাল্টেন্টের মোমেন্ট কত হবে? 10,000 পাউন্ড ইন্টু ইঞ্চি, রাইট? এই বিন্দুর সাপেক্ষে 10,000 100 10,000 পাউন্ড ইন্টু ইঞ্চি, এবং সেটা হবে 15। আচ্ছা, তাহলে দেখেন অতএব রেজাল্টেন্টের মোমেন্ট মানে হচ্ছে রেজাল্টেন্ট ইন্টু ডিসটেন্স সমান 10,000। অতএব ডিসটেন্স সমান হচ্ছে আর কে আমরা এদিকে পাঠিয়ে দিলাম, ব্যাস। তাহলে ভাগ করে আমরা কি পাইলাম? 25 ইঞ্চি ফ্রম এ পয়েন্ট, অবশ্যই এ বিন্দু থেকে, কারণ আমরা মোমেন্ট নিচ্ছি এ বিন্দু থেকে। তাহলে এ বিন্দু থেকে 25 ইঞ্চি, এবং কাজ করতে হবে কিভাবে? ক্লকওয়াইজ, মানে আর এমন ভাবে কাজ করতে হবে, লব্ধি এমন ভাবে কাজ করবে যাতে এ বিন্দুর সাপেক্ষে ক্লকওয়াইজ রোটেশন তৈরি হয়। এটা একমাত্র এইভাবেই সম্ভব। অর্থাৎ এ স্যার বিন্দু আমরা যদি এই অঙ্ক এই ম্যাথটা যদি স্যার পরীক্ষা দেন, তাহলে স্যার আমরা কয়বার বের করতে হবে? 3বার 4বারই বের করতে হবে? অবশ্যই একবার করতে হবে, এটা অবশ্যই যে কোনো একবার করতে হবে। আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আমি অল্টারনেটিভ দেখাচ্ছি, ঠিক আছে? জি স্যার। এটা অবশ্যই এ বিন্দু থেকে 25 ইঞ্চি দূরে, আর এ বিন্দু থেকে 25 ইঞ্চি দূরে, আর সি বিন্দু থেকে 10 ইঞ্চি দূরে, একই কথা নাকি? পার্থক্য আছে কোনো? না 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 স্যার, একই জিনিস। জি স্যার। একই জিনিস। আচ্ছা, এবার বলেন। স্যার শুনতে পাচ্ছেন? বলেন। হ্যাঁ স্যার আমার ফোনে চার্জ নাই স্যার, 1% আছে স্যার। স্যার যে কোনো সময় বন্ধ হয়ে যাবে স্যার, কালকে থেকে কারেন্ট নাই স্যার। কি আপনার ইলেকট্রিসিটি নাই বাসায় এমন কিছু নাকি? স্যার কালকে থেকে স্যার কারেন্ট নাই স্যার। আচ্ছা ঠিক আছে, যান, সমস্যা নাই। ওকে, চার্জ দিয়ে রাখার চেষ্টা করবেন সবসময়। জি স্যার। যাই হোক,
তাহলে আমরা শিখলাম যে কিভাবে একটা প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট বের করতে হয়, তাই না? ওকে, স্যার আমাকে শুনছেন স্যার? হ্যাঁ বলেন। শীট গুলা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন স্যার। অবশ্যই স্যার দিয়েই দেয়, সমস্যা নেই। আচ্ছা, এমন কখনো হয়েছে নাকি যে আমি আপনার শীট পান নাই লেকচারের পরে? না না স্যার, হয় নাই। আচ্ছা, তাহলে আমরা নেক্সট আসি। তাহলে আমরা এতক্ষণ কি শিখলাম যে প্যারালাল ফোর্স সিস্টেমের রেজাল্টেন্ট কিভাবে বের করতে হয় এটা আমরা শিখলাম, ঠিক আছে? আমি সবাইকে একটু বলি, একটু কষ্ট করে হইলেও অবশ্যই লেকচারের পর পর এগুলো একটু দেখে রাখবেন, ঠিক আছে? তাহলে এগুলো মাথায় আপনার মানে গেঁথে যাবে, ঠিক আছে? কিন্তু এই হয় জিনিস না স্যার, যদি আবার সারাদিনই স্যার আমাদের স্যার সারাদিনই ক্লাস থাকে স্যার। এখন হঠাৎ করে পড়ার পর পরে ক্লাসের পর পরে আসলে 9-10টা পর্যন্ত স্যার ক্লাস আমাদের, আসলে এটা আসলে ইয়া হয়ে যায়। আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আপনাদের শুক্রবার শনিবার বাদে বাকি 5 দিন সারাদিন ক্লাস থাকতো, ঠিক আছে? আর এই সারা সপ্তাহের যে পড়া এটা আসলে মাঝখানে 2 দিনে করতে হইতো, তাও আসলে পড়ে কুল পাওয়া যাইতো না। So, জি স্যার, simple, ঠিক। আপনারা এটা কালকে করবেন, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, তো এরপরে আমরা নতুন একটা জিনিস শিখবো। আর একটা বড় সমস্যা হচ্ছে আমরা সবাই স্যার জব হোল্ডার, এই পারছো, এজন্য বেশি সমস্যা হয়। জি স্যার, এটা দেখেন একটা আর কি, প্রবলেম স্যার। সময় বের করে জি একটু স্যার। দেখেন আসলে বিষয়টা কি শুনলেন। জি স্যার, না স্যার দেখতে হবে, সবই অবশ্যই স্যার আসলে দেখতে তো সবই হবে স্যার। আসলে প্রায়োরিটি, হ্যাঁ সবই আমাদের প্রায়োরিটি। যে সাপোজ যাকে আমরা বেশি গুরুত্ব দিই তার জন্য কিন্তু সময় ঠিকই থাকে, ঠিক আছে? সে ব্যক্তি হোক আর বস্তু হোক, ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার, এক্স্যাক্টলি না স্যার, ঠিক। এই ব্যাপারগুলো আর কি আমাকে বলেন না এখন অন্তত, এইগুলো ঠিক আছে। পেতে আসেন না। তো আর কি আমরা এখন দেখবো হচ্ছে কাপল। এখানে কাপল মানে হচ্ছে দ্বন্দ্ব। দ্বন্দ্ব। স্যার সরি, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন। স্যার আমার এখানে একটু নেটের সমস্যা হচ্ছিল, এই কারণে পরীক্ষাটা দিতে পারিনি স্যার। নাম বলেন, নাম বলেন। আচ্ছা, কি নাম আপনার? স্যার আশিক। কি পুরো নাম? আশিক ইকবাল, এমডি আশিক ইকবাল। আচ্ছা, কাপল মানে হচ্ছে দ্বন্দ্ব। এখন যখন দুইটা প্যারালাল ফোর্স একে অপরের সমান হয় কিন্তু তাদের ডিরেকশন হয় হচ্ছে অপোজিট, তখন তাদেরকে বলা হয় কাপল। দুইটা প্যারালাল ফোর্স যখন একে অপরের সমান হয় কিন্তু তাদের ডিরেকশন হয় অপোজিট, তাহলে তাদেরকে বলা হয়, মানে সেই দুইটা ফোর্সকে একত্রে বলা হয় একটা কাপল। এখানে আরেকটা ছোট শর্ত আছে, এটা হচ্ছে নট কোলিনিয়ার, অর্থাৎ কোলিনিয়ার হইলে আবার হবে না, মানে কোলিনিয়ার হইলে তারা কাপল হবে না। আচ্ছা, আমি জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি। ধরেন যে সাপোজ এইটা হচ্ছে একটা ফোর্স, এটা হচ্ছে এফ, ঠিক আছে? এই এফ এর প্যারালাল মানে এফ এর সমান্তরাল কিন্তু এর বিপরীত দিকে কাজ করে এরকম আরেকটা ফোর্স হচ্ছে সেম এফ। তাহলে এখানে আমি কি কি বললাম? দুইটা ফোর্সের মান হবে সমান, দুইটা ফোর্সের মান হচ্ছে এফ, মান সেম, এবং দুইটা ফোর্স একে অপরের সমান্তরাল, কিন্তু তাদের ডিরেকশনটা হচ্ছে অপোজিট। তাহলে এক্ষেত্রে এই দুইটা ফোর্সকে আমরা একত্রে বলবো একটা কাপল। হ্যাঁ বলেন। স্যার আমার ফোনে চার্জ নাই, অফ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যদি আসলে চার্জ না দেন আমি আর কি করব, জান তাহলে। স্যার আমার না স্যার, আমার ফোনটা হচ্ছে একটু পুরনো আর কি, বেশিক্ষণ চার্জ থাকে না। আচ্ছা ঠিক আছে, যান আমাকে ওই নাম আর আইডি পরবর্তীতে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। আচ্ছা ঠিক আছে এখন। ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম যে দুইটা ফোর্স একে অপরের সমান সমান সমান্তরাল কিন্তু তাদের ডিরেকশনটা হচ্ছে উল্টা, অপোজিট। তাহলে এক্ষেত্রে এই দুইটা ফোর্সকে আমরা কি বলবো? একত্রে বলবো হচ্ছে একটা কাপল বা একটা দ্বন্দ্ব। এখানে আরেকটা শর্ত, সেটা হচ্ছে যে ফোর্স দুইটাকে কোলিনিয়ার হলে হবে না। এখন এই দুইটা ফোর্স কি কোলিনিয়ার? দেখে কি মনে হচ্ছে? কোলিনিয়ার মানে হচ্ছে একই সরলরেখা বরাবর কাজ করে। এই দুইটা ফোর্স কি একই সরলরেখা বরাবর কাজ করে এরকম? না না না, অবশ্যই না, বিপরীত, দুটাই বিপরীত মুখী। না দুইটা বিপরীত না, মানে দুইটা সরলরেখা বরাবর কাজ করে, আলাদা আলাদা সরলরেখা, তাই না? জি ওকে, তাহলে এক্ষেত্রে এই দুইটা ফোর্সকে আমরা একত্রে বলবো হচ্ছে একটা কাপল। এখন এই কাপলের কনসেপ্ট মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এ খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের আরসিসি যে যত ফ্রেম স্ট্রাকচার আছে এই ফ্রেম স্ট্রাকচারের মধ্যেও কিন্তু এই
স্টিল এবং কনক্রিট এই দুইটা পদার্থ মিলে কাপল তৈরি করে বা দ্বন্দ্ব তৈরি করে, এবং এই কাপলের মাধ্যমেই কিন্তু তারা বাইরের থেকে যে লোড আসে সেই লোডগুলোকে রেজিস্ট করে। অর্থাৎ এই দুইটা ফোর্সের মধ্যে সাপোজ যদি ডিসটেন্স হয় a, সাপোজ যদি ডিসটেন্স হয় a, তাহলে এই দুইটা ফোর্স মিলে দেখেন একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করতেছে, এবং এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক কিনা? এই দুইটা ফোর্স মিলে একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করতেছে, এবং এটা হচ্ছে, আমি একটু ভুল বললাম, সরি, এটা অবশ্যই ক্লকওয়াইজ, আসলে হলো না। ধরেন যে এইটা একটা ফোর্স আর হচ্ছে এইটা আর একটা ফোর্স, হ্যাঁ, তাহলে এই দুটো ফোর্স মিলে কি করবে, একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করবে, এবং এইটা হবে কেমন, এটা হবে হচ্ছে এইভাবে, অর্থাৎ ক্লকওয়াইজ। আর ঘূর্ণন প্রবণতা মানেই আমরা জানি হচ্ছে মোমেন্ট। তাহলে এই যে যে মোমেন্ট, এর পরিমাণটা কত হবে? এই মোমেন্টের পরিমাণটা হবে হচ্ছে ফোর্স এফ ইনটু এই দুইটা ফোর্সের মধ্যে যে ডিসটেন্স এ, সেই ডিসটেন্স এফ ইনটু এ, এটাই হবে হচ্ছে এই কাপলের মোমেন্ট। এবং এই আরসিসি বা ফ্রেম স্ট্রাকচারে এই মোমেন্ট কিন্তু ম্যাটেরিয়ালের মধ্যে তৈরি হয়, এবং এই মোমেন্টের মাধ্যমেই তারা এক্সটার্নাল মোমেন্টকে রেজিস্ট করে। ব্যাপারটা কি বোঝাইতে পারছি আমি কিছুটা? জি স্যার, মোটামুটি বোঝা গেছে স্যার, এটা মোটামুটি এটা বোঝা গেছে স্যার, কাপল এটা বোঝা গেছে। আচ্ছা, একটু পরে আবার মানে আরো ভালো বুঝতে পারবেন আমি এক্সাম্পল দিলে। তো তাহলে এখন আমরা দেখবো হচ্ছে মোমেন্ট অফ এ কাপল। আমি যেটা বললাম আর কি, যে কাপলের একটা মোমেন্ট থাকে, সেই মোমেন্টটা হচ্ছে আমরা কিভাবে বের করব, কাপলের মধ্যে যে কোনো একটা ফোর্স ইনটু তাদের মধ্যকার ডিসটেন্স, এটাই হচ্ছে মোমেন্ট, ঠিক আছে? মোমেন্ট অফ এ কাপল ইজ দ্য প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট মানে কিন্তু গুণফল, এখানে প্রোডাক্ট মানে পদার্থ না, প্রোডাক্ট মানে গুণফল। ইজ দ্য প্রোডাক্ট অফ ওয়ান অফ দ্য ফোর্সেস এফ and the perpendicular distance between the lines of action of the forces. যে কোনো একটা ফোর্স এফ এবং তাদের মধ্যেকার যে লম্ব দূরত্ব, পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই দুইটার গুণফলকে আমরা বলি হচ্ছে মোমেন্ট। খুব সিম্পল, কারণ মোমেন্ট মানেই হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স। তাহলে ফোর্স এফ ইনটু তাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এইটাকে আমরা বলি হচ্ছে কাপলের মোমেন্ট। যেমন এইখানে একটা দেখেন, এখানে একটা কাপল দেখানো আছে, এই দুইটা ফোর্স একে অপরের সমান্তরাল এবং অপোজিট ডিরেকশনে কাজ করে, তাহলে এই দুইটা মিলে একটা কাপল গঠিত হয়, এবং এই কাপলের মোমেন্ট কত হবে, এফ ইনটু এ। যে কোনো একটা ফোর্স, কারণ দুইটা ফোর্সই আসলে সমান, যে কোনো একটা ফোর্স ইনটু তাদের মধ্যবর্তী ডিসটেন্স, ঠিক আছে? এটাই হচ্ছে এই কাপলের মোমেন্ট, মোমেন্ট অফ এ কাপল, বা একে বাংলায় আমরা বলতে পারি দ্বন্দ্বের ভ্রামক। আচ্ছা, আমি যেটা বলতেছিলাম ওইটা আরেকবার একটু বলবো। ধরেন যে সাপোজ আরসিসির মধ্যে যেটা হয়, আমি জাস্ট একটু বলি, যদিও আরসিসি শেখানো আমার এখানে উদ্দেশ্য না। ধরেন যে আরসিসির মধ্যে স্টিল এবং কনক্রিট এই দুইটা মিলে একটা কাপল ফর্ম করে। ধরেন যে এইটা হচ্ছে স্টিলের টেনশন আর এইটা হচ্ছে কনক্রিটের কম্প্রেশন, ঠিক আছে? তাহলে এই দুইটা কি একটা কাপল তৈরি করে না? এবং এই কাপলের মোমেন্ট কেমন হবে? এই কাপলের মোমেন্ট হবে হচ্ছে এইভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? অর্থাৎ এইটা একটা ঘূর্ণন প্রবণতা সৃষ্টি করে এই দুইটা ফোর্স মিলে। তাহলে এই যে যে একটা মোমেন্ট সৃষ্টি করলো এই কাপল, এই মোমেন্টটাই কিন্তু বাইরের থেকে যে মোমেন্ট আসে তাকে রেজিস্ট করে, আমি সেটাই বলতে চাচ্ছি। মানে এইটা হচ্ছে ম্যাটেরিয়ালের ভেতরের ঘটনা, আর এই ম্যাটেরিয়ালের ভেতরে হচ্ছে এই এম মোমেন্ট তৈরি হয়, আর এই মোমেন্টের মাধ্যমেই সে বাইরের থেকে যে মোমেন্ট আসে মানে অন্যান্য লোডের কারণে সেই মোমেন্টকে রেজিস্ট করে হচ্ছে এই মানে ইন্টারনাল মোমেন্ট এম বা কাপলের মোমেন্ট। তো এইগুলো আরসিসি পড়ার সময় আরো ভালো মতো দেখবেন, যে কনক্রিট আর স্টিল মিলে যে কাপল ফর্ম করে, এই কাপলের মোমেন্ট তখন আমরা বের করি, মানে বিভিন্ন তখন এই কাপল নিয়ে আমরা বিভিন্ন মানে হিসাব নিকাশ করি আর কি, এগুলো তখন দেখবেন। এই কারণে আমি জাস্ট একটা ইনিশিয়াল ধারণা দিয়ে রাখলাম যে হোয়াট ইজ কাপল। তাহলে এই আচ্ছা, কারোর কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত?
না স্যার মোটামুটি বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন? যে কারো? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি আমাদের লেকচার 3 মোটামুটি এ পর্যন্তই।